আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এই কাহিনী যারা নামের একটি মেয়ের। যারা বলে, আমি একজন শিক্ষিত মেয়ে এবং আমার বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে গ্রামের এক কৃষকের সাথে আমার বিয়ে দিয়েছিলেন। সে ছিল আমার খালার ছেলে। না কেঁদে আমার আর কোনো উপায় ছিল না। আমার স্বামী গোলাম মোহাম্মদ যখন আমার ঘরে এলেন, তখন আমার মুখটা বিরক্তিতে ভরে গেল। আমি তাকে একবার দেখে আমার চোখ সরিয়ে নিলাম। তিনি এসে আমার কাছে বসে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, তোমার মতো স্নেহময়ী ও শিক্ষিত স্ত্রী পেয়ে আমি অনেক ভাগ্যবান। তার কথা শুনে আমি তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম যে এটি খুবই দুঃখজনক যে আমি একজন অশিক্ষিত, সাংস্কৃতিকহীন, অলস ব্যক্তিকে স্বামী হিসাবে পেয়েছি। আমার কথা শুনে তার মুখের রং বদলে গেল। সে এটা আশা করেননি আমার কাছ থেকে। আমার মন ইতিমধ্যে তার ব্যাপারে বিষাক্ত হয়েছিল। আমি অনুরূপভাবে বলতে লাগলাম, বাবা মাকে আমি অনেকবার প্রত্যাখ্যান করার পরও আমার খালার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে, যে কিনা গ্রামের কৃষক। অভিভাবকরা বলেছেন ছেলেটি ভদ্র ও ভালো, আয়ও করে, তোমাকে সবসময় খুশি রাখবে। আমার মতো কথা বলাতে তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার যারা, খালা তোমার ইচ্ছা মতো বিয়ের জিনিস তোমাকে নিতে দেননি? আমি কঠোর করে বললাম, বিষয়গুলো যদি সামান্য জিনিস হতো তাহলে আমি সহ্য করতাম। প্রথমে যান এবং আয়নায় আপনার মুখ দেখুন। আপনি কি আমার যোগ্য যে আমি আপনার সাথে আমার জীবন কাটাতে পারবো? তোমার না চেহারা ভালো, না ভালো শিক্ষা আছে। আমার পরিবারের সদস্যরা আমার জীবন নষ্ট করে দিয়েছে। এই বলে আমি কাঁদতে লাগলাম। আর সে চুপ হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল। আমি কেঁদে বললাম যে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমার কথা শুনে সে চমকে উঠে দাঁড়িয়ে বলল, যারা, তুমি কি বলছ? তোমার মাথা ঠিক আছে? আমি বললাম, এতে অবাক হওয়ার কি আছে? আমি যাকে ভালোবাসি সে আপনার চেয়ে হাজার গুণে ভালো। সে সুদর্শন এবং শিক্ষিত। এ কথা শুনে তিনি অশ্রুসজল চোখে ওয়াশরুমে গেলেন। এবং এটি সত্য যে আমি একটা ছেলের প্রেমে পড়েছিলাম। গোলাম মোহাম্মদ ওয়াশরুম থেকে বের হলে তার মুখ পানিতে ভিজেছিল। হয়তো কেঁদে বেরিয়ে এসেছেন। তিনি আমার থেকে চোখ সরিয়ে নিলেন এবং জায়নামাজ সামনে রেখে নামাজ পড়া শুরু করলেন। কয়েক রাকাত পড়ার পর তিনি অজরে কাঁদতে লাগলেন। আমি আমার কাপড় পরিবর্তন করতে ওয়াশরুমে গিয়েছিলাম। আমি সাদামাটা পোশাকে বের হলে তিনি মাটিতে একটি চাদর বিছিয়ে দেন এবং বালিশ নিয়ে শুয়ে পড়লেন। আমিও বিছানায় শুয়ে পড়লাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। না আমি গোলাম মোহাম্মদের সাথে কোনো কথা বলেছি, আর না সে আমার সাথে কথা বলেছে। সে সকালবেলা বেরিয়ে যেত এবং সন্ধ্যাবেলা গায়ে কাদামাটি মেখে ঘরে ফিরত। তার গায়ের ওই নোংরা এবং কাদামাটি ও গাম দেখে আমার গন্ধে বমি চলে আসত। তাকে দেখে আমি ঘৃণা ভরা চোখে অন্যদিকে মুখ ফিরাতাম। এই দেখে সে তার নিজের ঘরে চলে যেত এবং গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি হয়ে বেরিয়ে আসত। আমার শ্বশুরবাড়িতে নিয়ম ছিল স্বামী স্ত্রী একই থালায় বসে খাবার খাবে। গোলাম মোহাম্মদের সাথে আমি একই থালায় বসে খাবার খাওয়াকে ঘৃণার সাথে দেখতাম। তাই আমি বাধ্য হয়ে কম খাবার খেতাম। গোলাম মোহাম্মদ আমার এই কাজের পেছনের অর্থ বুঝে গিয়েছিলেন। সে অর্ধেক রুটি খেয়ে উঠে যেত যেন আমি পেট ভরে বাকিটা খেতে পারি। সে খালি পেটে পিপাসার্ত হয়ে সকালে বেরিয়ে যেত এবং সারাদিন পরিশ্রম করে ঘুমান্ত শৈলে ঘরে এসেও পেট ভরে খেতে পারত না। আমি বারবার আমার প্রেমিক আশিককে মনে করতাম। আমার কাছে যেই মোবাইল ছিল সেটা আমার মা রেখে দিয়েছিলেন। আর শ্বশুর বাড়িতে বউদের মোবাইল রাখার রেওয়াজ ছিল না। যারা বলল, যখন আমি আর সহ্য করতে পারলাম না তখন লজ্জা শরমের মাথা খেয়ে গোলাম মোহাম্মদকে বললাম, আমাকে আপনার মোবাইল দিন, আমি আজাহারের সাথে কথা বলবো। আমার কথা শুনে সে তাজ্জবভাবে আমার দিকে তাকিয়ে রইল। কিন্তু আমার বেহায়াপনা অনেক বেড়ে গিয়েছিল। আমি তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আজাহারের নাম্বার ডায়াল করে তার সাথে কথা বলা শুরু করে দিলাম। আমি কান্নাকাটি করে আমার অবস্থা সম্পর্কে তাকে জানালাম। গোলাম মোহাম্মদের উপস্থিতিতেও আমার কোনো কিছু যায় আসছিল না। সে নীরবে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ল। আমি আরো বেশ কিছুক্ষণ আজাহারের সাথে কথা বললাম। ব্যাপারটাকে আমি তামাশার মতো বানিয়ে ফেলেছিলাম। প্রতিদিনই আমি গোলাম মোহাম্মদের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে আজাহারের সাথে কথা বলতাম। আজাহার এখনো আমাকে নিজের করে নেওয়ার জন্য প্রস্তুত ছিল।
এভাবে কথা বলতে গিয়ে একদিন মোবাইলের সিগন্যাল বারবার ডিস্টার্ব করছিল। গোলাম মোহাম্মদ ঘুমিয়ে গিয়েছিল। আমি ঘর থেকে বেরিয়ে বাইরের ঘরে এসেছিলাম যেন আমি আজহারের সাথে কথা বলতে পারি। বাইরের ঘরে কেউ থাকে না, সবাই নিজেদের নিজেদের জায়গায় থাকে। আমি নিশ্চিন্তে আজহারের সাথে কথা বলছিলাম। এমন সময় কেউ একজন আমার কান থেকে মোবাইল কেড়ে নিল। আমি তাকিয়ে দেখলাম আমার দেবর আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। সে রেগে বলল, এই বেহায়া মেয়ে, বেহায়াপনার সীমা তো ছাড়িয়ে গিয়েছ। ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে প্রেম করছ। ধীরে ধীরে বাসা সবাই ড্রয়িং রুমে জড়ো হতে লাগলো। গোলাম মোহাম্মদও চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে এসে বলল, কি হয়েছে, এমন চেঁচামেচি কিসের? আমার দেবর সবার সামনে আমার সত্য ফাঁস করে দিল। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আমি ভেবেছিলাম এখন এরা সবাই মিলে আমাকে ঘর থেকে বের করে দিবে। ভালোই হবে, আমি আবারও নিজের ঘরে ফিরে যাব, এরপর আজহারকে বিয়ে করব। কিন্তু গোলাম মোহাম্মদ সবার সামনে আমার দেবরকে মিথ্যাবাদী বলে বলল, আমি আমার স্ত্রীকে পরিপূর্ণ বিশ্বাস করি। সে তার এখন বান্ধবীর সাথে গল্প করে, আর সেটাও আমার অনুমতিতেই করে। খবরদার, যদি কেউ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলল তাহলে তার অবস্থা খারাপ হবে। তো কিছুক্ষণের মধ্যেই ওখানে উপস্থিত সবাইকে ব্যাপারটা বুঝিয়ে দিল। যারা বলল, ওর কথা শুনে আমার রাগ আরো বেড়ে গেল। আমি ঘরে ফিরে ওর সাথে ঝগড়া শুরু করে দিলাম। ওকে বললাম, আপনি কে আমার ব্যাপারে কথা বলার? কি সুন্দর আমার রাস্তা সাফ হয়ে যাচ্ছিল। আপনার ভাইয়ের কথার উপর ভিত্তি করে আমাকে চরিত্রহীনা প্রমাণ করে বাসা থেকে বের করে দিতে পারতেন। আপনি জানেন যে আমি কার সাথে কথা বলি। আমি আমার ঘরে ফিরে যেতাম। এরপর আমার বাবা মাকে অনিচ্ছা সত্ত্বেও আজহারের সাথে আমাকে বিয়েটা দিয়ে দিতে হতো। কিন্তু আপনার এমন কাজে আমার পরিকল্পনা ভেস্তে গেল। আপনি আমার পিছু ছাড়বেন কবে? আমার কথা শুনে সে হেসে বলল, তুমি যদি আমার সাথে নাও থাকো তবু আমি তোমার ব্যাপারে কারো মুখ থেকে শোনা কথা সহ্য করতে পারবো না। তোমার এবং তোমার বাবা মায়ের সম্মানই আমার সম্মান। আমি আমার নিজের উপর সমস্ত দোষ এনে এরপর তোমাকে মুক্ত করে দিব, তবু তোমার গায়ে কোনো কাদা ছিটতে দিব না। যদি ওই ছেলেটি আসলেই তোমাকে সম্মানের সাথে গ্রহণ করতে চায় তাহলে আমি আমার নিজের গায়ে সমস্ত দোষ নিয়ে তোমাকে খালার ঘরে ছেড়ে দিব, পরে তোমাকে তালাকপত্র পাঠিয়ে দিব। প্রথমবারের মতো গোলাম মোহাম্মদের কথা শুনে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। সে অশিক্ষিত ছিল, স্বাক্ষর করতে পারত না, আঙ্গুলে ছাপ দিয়ে নিজের স্বাক্ষর করত, কিন্তু সম্মান ও গায়রতের দিক দিয়ে ছিল কঠোর। আচমকা আমার মনে তার জন্য যেই জায়গাটা ছিল সেটি ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। কিন্তু আমি সাথে সাথেই নিজেকে সংযত করে আজহারকে সবকিছু জানিয়ে দিলাম। আজহার সবটা শুনে খুশি হয়ে গেল এবং বলল, তুমি শহরে চলে এসো এবং তোমার স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নাও। আমরা প্রথমে কোর্ট ম্যারেজ করব, তুমি আমার কাছেই থাকবে, পরে তোমার বাবা মা বাধ্য হবেন আমাদেরকে মেনে নিতে। আমি তার কথা মেনে নিলাম। কিছুদিন পর আমি গোলাম মোহাম্মদের সাথে শহরে চলে গেলাম। আজহারের বলা ঠিকানায় যাওয়ার পর আমি গোলাম মোহাম্মদকে বললাম, এবার তুমি চলে যাও এবং আমাকে তালাক দিয়ে দাও। আজকের পর থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আমি আজহারকে বিয়ে করে ফেলব। সে বলল, আমি মুখের উপর তোমাকে তালাক দিতে পারবো না, আমার জিহ্বা আমাকে এই অনুমতি দিচ্ছে না। কাগজপত্র রেডি করে এরপর সেখানে তালাকনামায় উল্লেখ করে দিব। এই বলে সে চলে গেল। আমি বন্ধ দরজায় কড়া নাড়লাম। আজহার দরজা খুলল। সে আমাকে দেখে হাসল এবং আমি ঘরের ভেতর প্রবেশ করলাম, কিন্তু তার বাড়িতে কোনো লোক দেখতে পেলাম না। মোবাইলে সে আমাকে বলেছিল সে আমার ব্যাপারে সবকিছু তার পরিবারের লোকজনকে জানিয়েছে। যারা বলল, আমি খালি ঘর দেখে আজহারকে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ির লোকজন সবাই কোথায়? সে বলল, ভিতরে এসো, বলছি। আমি যখন ভিতরের ঘরে গেলাম তখন দেখলাম সেখানে আরো দুজন পুরুষ মানুষ বসে আছে। তারা দুজন আমাকে দেখে হাসতে লাগলো। সেখান থেকে একটা লোক বলল, এর দাম আমি তোমাকে 3 লাখ দিব। এ কথা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আজহার আমাকে বিক্রি করার জন্য এখানে নিয়ে এসেছে। আমার সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। আজহার আমাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে বন্দি করার আগেই আমি আমার নিজের বুদ্ধি খাটালাম। আমি আজহারকে ধাক্কা দিয়ে মেন গেটের দিকে দৌড় দিয়ে চলে গেলাম। তারা 3 জন আমার পিছু নিল। গোলাম মোহাম্মদ তখনও বেশি দূরে যাননি। আমি তার নাম ধরে ডাকলাম, তখন সে পিছনে ফিরে তাকালো।
আমি তার দিকে দৌড়াচ্ছিলাম। আমার পিছনে 3 জন পুরুষ দৌড়াচ্ছে। রাতের অন্ধকার চারদিকে ছেয়ে গিয়েছিল। জায়গাটিও ছিল বেশ নিস্তব্ধ। যেখানে আজাহার আমাকে ডেকেছিল, আমি গোলাম মোহাম্মদের পিছনে লুকিয়ে গেলাম। সেই 3 জন লোক গোলাম মোহাম্মদকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটিকে আমার কাছে দিয়ে দাও, না হলে তোমাকে প্রাণে মেরে ফেলব। গোলাম মোহাম্মদ উত্তর দেওয়ার পরিবর্তে তাদের 3 জনকে মারতে শুরু করল। সেই লোকগুলো গোলাম মোহাম্মদকে পাল্টা মারতে লাগল। জায়গাটি কোলাহলে ভরে গেল। ধীরে ধীরে মানুষ সেখানে জড়ো হতে শুরু করল। আল্লাহর এমন লীলা যে তখন সেই মুহূর্তে সেই জায়গা দিয়ে পুলিশ যাচ্ছিল। পুলিশদেরকে দেখে লোকগুলো পালানোর চেষ্টা করল, কিন্তু তবু তারা ধরা পড়ে গেল। পুলিশ তাদের 3 জনকে খুঁজছিল। এরা মেয়েদেরকে নিজেদের ভালোবাসার জালে ফাঁসিয়ে বিক্রি করে দিত। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এই বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম। গোলাম মোহাম্মদের ঠোঁটের কাছে বেশ খানিকটা কেটে গিয়েছিল। প্রথমবারের মতো তার এমন কাটা দেখে আমার মনটা ব্যথায় ভরে উঠল। গোলাম মোহাম্মদ আমাকে নীরবে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেল। আমি তার দিকে চোখ তুলে তাকাতেও পারছিলাম না। সে একজন অশিক্ষিত হয়েও একজন সাহসী যুবকের পরিচয় দিল। নিজেকে তার সামনে তুচ্ছ বলে মনে হচ্ছে। সে বলল, যারা, কোথায় যেতে চাও? তোমার বাবা মায়ের কাছে। আমি বললাম, আমি আপনার সাথে যেতে চাই। আমার কথা শুনে সে আমাকে বেশ অবাকভাবে দেখল। আমার বাবা মা আমার জন্য হীরা পছন্দ করেছিলেন, কিন্তু আমি সীসার চমক দেখে নিজের হাত কাটতে গিয়েছিলাম। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। গোলাম মোহাম্মদ আমাকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন না করে তার সাথে গ্রামে নিয়ে গেল। আমার শাশুড়ি তার ছেলের ঠোঁটে কাটা অংশ দেখে জিজ্ঞেস করলেন, গোলাম মোহাম্মদ, তোমার ঠোঁটে কি হয়েছে? সে বলল, বাস থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়েছি। তার কথা শুনে আমার মনে মনে বেশ লজ্জা লাগলো। আমি আমার স্বামীকে কত খারাপ খারাপ কথা বলেছি, অথচ এই মানুষটি আমার সম্মানের দিকে তাকিয়ে কত সজাগ। 2 দিন আমি তার সাথে চোখে চোখ মেলাতে পারলাম না। মনে মনে নিজেকে অভিশাপ দিতে লাগলাম। গোলাম মোহাম্মদ আদা রুটি খেয়ে আমার পাশ থেকে উঠে যাচ্ছিল। তখন আমি তাকে বাধা দিলাম এবং বললাম, আপনি খাবার ঠিক করে খান না কেন? প্রতিদিন এভাবে অর্ধেক রুটি খেয়ে উঠে যান কেন? আমার কথা শুনে গোলাম মোহাম্মদ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আবারও বসে পড়লেন। এরপর চুপচাপ খাবার খেতে লাগলেন। আমি ভিতরে ভিতরে পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। তাই নিজের স্বামীর সামনে মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে নেওয়া আমার জন্য বেশ কষ্টকর মনে হচ্ছিল। আমি চাচ্ছিলাম সে নিজে আমাকে ক্ষমা করে দিক, কিন্তু সে সবসময় চুপচাপ থাকত। রাতের বেলা দেরিতে ঘরে ফিরত এবং মেঝেতে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ত। একদিন আমি আমার মনের সমস্ত সাহস সঞ্চয় করে তার সামনে বসে পড়লাম। মাথা নামিয়ে নরম কণ্ঠে বললাম, গোলাম মোহাম্মদ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে ভুল করেছি। হীরা ছেড়ে আমি কাচের দিকে হাত বাড়িয়েছিলাম। আমি কেঁদে কেঁদে নিজের ভুল স্বীকার করলাম, কিন্তু সেও তখন নিশ্চুপ হয়ে বসেছিল। তিনি আমাকে থামিয়ে তার বালিশ নিয়ে আবারও নিচে শুয়ে পড়লেন। আমি বাধা দিয়ে বললাম, আপনার জায়গা ওখানে না, আপনি উপরে এসে ঘুমান। আমি জানি আমি যা করেছি তা ক্ষমা করা এত সহজ নয়। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আপনি এখন পর্যন্ত আপনার দয়া দেখিয়েছেন আমায়। যদি সম্ভব হয় তাহলে আমায় ক্ষমা করে দিন। আমি ভেবেছিলাম সে নিশ্চয়ই এখন আমাকে ক্ষমা করে আমাকে তার বুকে টেনে নিবে, কিন্তু জানি না কেন তিনি আমাকে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিলেন। তার এই নীরবতা আমাকে ভিতরে ভিতরে চুরমার করে দিচ্ছিল। আমি বললাম, গোলাম মোহাম্মদ, কিছু তো বলুন। আপনি চুপ করে থাকেন কেন? আপনি আমাকে বকা দেন। আপনার যত রাগ আছে সব আমার উপর ছেড়ে দিন, তবু আমাকে ক্ষমা করে দিন। আমি এত অনুনয় বিনয় করলাম, তবু সে চুপ করেই আমার দিকে তাকিয়ে থাকল। আমার বিয়ের 6 মাস পেরিয়ে গেছে। এই 6 মাসে গোলাম মোহাম্মদের ঠোঁটে আমার জন্য যে তালা ঝুলিয়ে দিয়েছে তা আমার হাজারো কান্নাকাটিতেও খোলেননি। যারা বলল, সকালবেলা সে কিছু কাগজ আমার হাতে ধরিয়ে দিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি মাথা ঠুকরে কাঁদতে শুরু করলাম। আমি বলতে লাগলাম, গোলাম মোহাম্মদ, দয়া করে আমাকে তালাক দিবেন না। আমি কাঁদতে লাগলাম। সে আমাকে বলল, তুমি একজন শিক্ষিত মানুষ, এটা পরে এটাতে সাইন করে দিও। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম একজন মেয়ে তার স্বামীর মন থেকে একবার উঠে গেলে দ্বিতীয়বার আর সেখানে জায়গা পায় না।
অথবা একজন পুরুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু অন্য একটা পুরুষকে তার স্ত্রীর জীবনে মেনে নিতে পারে না। আমি কাগজটা হাতে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। আমার এত সাহস ছিল না যে আমি কাগজ খুলে পড়ব। আমি ঠিক করলাম রাতের বেলা গোলাম মোহাম্মদের পায়ে পড়ে আমি ক্ষমা চাইব, যেন সে তালাক না দেয়। রাতের বেলা সে যখন ঘরে আসলো, তখন আমি তার পায়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলাম। সে আমার দুই বাহু ধরে আমাকে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ওই কাগজটা পড়তে তাহলে এভাবে কান্না করতে না, এটা তালাকের কাগজ না। এই বলে সে আলমারি থেকে কাগজ বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি চোখ মুছে কাগজটি পড়লাম। এটি ছিল তার সেই জমির কাগজ যেখানে সে চাষাবাদ করে। সে তার জমির সবকিছু আমার নামে করে দিতে চাইছে। আমি তার কাজ দেখে হয়রান হয়ে গেলাম। তাকে বললাম, আপনি আমাকে এসব কিছু কেন দিচ্ছেন? তিনি বললেন, কারণ তুমি আমার স্ত্রী। আমি আগামীকাল শহরে যাব, কিছুদিন পরে ফিরব। আমার হাজারবার মানা করা সত্ত্বেও তিনি আমার কাছ থেকে জোর করে সাইন নিয়ে নিলেন। এরপর তিনি শহরে চলে গেলেন। 4 দিন আমি তার জন্য অধীর হয়ে অপেক্ষা করলাম। 4 দিন পর গোলাম মোহাম্মদ ফিরলেন, কিন্তু লাশ হয়ে। পুরো ঘরে শোকের ছায়া ছেয়ে গেল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার এক বন্ধু তার খাটিয়ে বহন করে নিয়ে এসেছিল। সে জানাল 2 মাস আগে গোলাম মোহাম্মদ জানতে পেরেছে তার ক্যান্সার হয়েছে। সে আর বেশি দিন বাঁচবে না। না জানি গত 6 মাস ধরে কি এমন আমল করেছে এই লোকটি যে এটি তার প্রাণ কেড়ে নেওয়া। আমি কোনো রকমে নিজেকে সামলালাম। কিছুক্ষণ পর আমার শাশুড়ি আমার হাতে একটা চিঠি দিয়ে বললেন, যারা এটা গোলাম মোহাম্মদের বন্ধু তোমাকে দিয়েছে। সে বলল, গোলাম মোহাম্মদ এটা তোমার নামে পাঠিয়েছে। আমি অবাক হয়ে খালাকে বললাম, খালা, গোলাম মোহাম্মদ তো অশিক্ষিত ছিল, তাহলে সেই চিঠি কিভাবে লিখেছেন? খালা আমার কথা শুনে অবাক হয়ে বললেন, তোমাকে কে বলেছে গোলাম মোহাম্মদ অশিক্ষিত ছিল? সে 10ম শ্রেণী থেকে এই গ্রামে এক স্কুল থেকে পাশ করেছে। এরপরও সে কলেজে লেখাপড়া করেছে। পাশাপাশি সে তার বাবার কাজে সঙ্গীও হয়ে গিয়েছিল। এ কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বিয়ের আগে কখনো গ্রামে আসিনি। আমি জানতাম আমার খালার সমস্ত সন্তানেরা অশিক্ষিত। খালা বললেন, তোমাকে গোলাম মোহাম্মদ ছোটবেলা থেকেই ভালোবাসত। সবসময় বলতো, মা, যারা পড়ালেখা করে, তাই আমিও পড়ালেখা করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। আর যখন সে আমার স্ত্রী হবে, তখন যেন লোকজনের কাছ থেকে সে লজ্জিত না হয়, এই ভেবে যে আমার স্বামী পড়ালেখা জানে না। কথাগুলো আমার বুকে হাতুড়ের মতো এসে বাড়ি মারল। আমি খুনাক্ষরে ভাবিনি যে গোলাম মোহাম্মদ আমার কাছ থেকে এই কথা লুকাবে। আমি চিঠি খুলে পড়তে শুরু করলাম। সে লিখেছে, যারা, আমি তোমাকে কখনো বলিনি যে আমি লেখাপড়া শিখেছি। লেখাপড়া করা প্রতিটি মানুষের মৌলিক অধিকার, কিন্তু সবার সামনে এই কথা প্রকাশ করে বেড়ানো, এটা আমি প্রয়োজন বলে মনে করি না। যখন থেকে আমার বুদ্ধি হয়েছে, তখন থেকে আমি জেনে নিয়েছি আমার মা তোমাকে স্ত্রী হিসেবে দেখতে চান। এজন্য আমার মনে তোমার জন্য ভালোবাসা ছোটবেলা থেকে জন্ম নিয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে তোমার প্রতি ভালোবাসা আমার উত্তর বাড়তে লাগলো। যখনই আমাকে মা বলতো যারা পড়ালেখা করেছে, তখনই আমি পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়তাম। যখন মা বলতেন যে যারা এই খাবার খেতে পছন্দ করে, তখন আমার নিজেরও সেই একই খাবার ভালো লাগতে শুরু করে। বিয়ের আগে আমি ভুলে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তাই বিয়ের রাতে সেই কথাগুলো আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। আমার চোখে আজ পর্যন্ত কখনো পানি আসেনি। সেখানে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া তো অনেক দূরের কথা, কিন্তু সেদিন আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। পুরুষ মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু যখন সে জানতে পারে তার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে এবং সেই কথাটিও তার বিয়ের রাতেই তার কানে আসে, তখন তার সম্মান সব মাটিতে মিশে যায়। আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম, তবুও আমি তোমাকে ভালোবেসেছিলাম, যদিও সেটা আমি ভেঙে ভেঙেই আর বোঝাইনি। এজন্য তুমি যখন তোমার প্রেমিকার সাথে আমার সামনে কথা বলতে, তখন আমার মনের ভিতরে অজর দ্বারায় বৃষ্টির মতো কান্না ঝরে পড়ত। আমার ভিতরের এই কষ্টগুলো যে আমার ক্যান্সারের কারণ হবে তা আমি বুঝতে পারিনি। আমি আমার সমস্ত সঞ্চয় এবং জমি জমা তোমার নামে করে দিলাম, যেন আমার মৃত্যুর পর তোমার উপর হক নিয়ে কারো কোনো জোর জবরদস্তি না থাকে। এখন তুমি পুরোপুরি মুক্ত যারা, তোমাকে আমার থেকে বেশি ভালো আর কেউ বাসতে পারবে না। যারা বলল। আমি বুক চাপড়ে কাঁদতে শুরু করলাম। আমি কি করলাম এটা? আমার জন্য আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল,
আমার খালা আমার এমন কান্না দেখে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? চিঠিতে কি এমন লেখা আছে? আমি তাকে আর কিভাবে জবাব দিতাম? আমি খালি নিজের মনে মনে বলছিলাম, গোলাম মোহাম্মদ, তোমার জায়গায় আমি কেন মরলাম না? তুমি আমার মতো একজন বেহায়া মেয়ে মানুষকে কেন ভালোবাসলে? যদি তোমার জায়গায় আমি মরে যেতাম তাহলে ব্যাপারটা ঠিক হতো। গোলাম মোহাম্মদ আমাকে ভালোবেসে নিজেকে কোরবানি দিয়েছে, আর আমি তাকে ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে আজও তার বিধবা হয়ে বেঁচে আছি। এখন আমার বয়স 50 বছর। আমি প্রায় সময় অসুস্থ থাকি। এইমাত্র আমি তার শেষ চিঠি পড়ে রেখে দিলাম। এখন শুধু আমি অপেক্ষা করি কখন আমার মৃত্যু হবে এবং আমি আমার গোলাম মোহাম্মদের কাছে ফিরে যেতে পারব। সব মেয়েদের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ হলো, তোমরা নিজেদের স্বামীদেরকে ভালোবাসো। তোমার স্বামী তোমাকে যেভাবে ভালোবাসবে সেভাবে অন্য কেউ কখনো তোমাকে ভালোবাসবে না। নিজের পড়ালেখার অহংকার নিয়ে নিজের স্বামীর কম যোগ্যতাকে যাচাই করো না। সবসময় পড়ালেখা দিয়ে ভালোবাসা যাচাই করা যায় না। আমি যদি ব্যাপারটা আগে বুঝতাম তাহলে হয়তো গোলাম মোহাম্মদ আজও জীবিত থাকত। তো বন্ধুরা, এই ছিল জারার জীবনের করুণ কাহিনী। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওতে লাইক করে দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।